হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব সরলরেখার প্রথম যে চ্যাপ্টার 2A তার অনুশীলন। বিভিন্ন স্টুডেন্টের কাছে, তোমাদের অনেকের কাছে বিভিন্ন ধরনের বই আছে, বিভিন্ন লেখকের। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টরা যে বইটা বেশি ফলো করে সেটা হচ্ছে তোমার ছায়া প্রকাশনীর বই। তো ছায়া প্রকাশনীর যে নিউ এডিশনের বইটা, তার প্রবলেম সলভ আমি আজকে করাচ্ছি। নিউ এডিশনের ছায়া প্রকাশনের বই অনুশীলনী থেকে সরলরেখা 2A তার এখন আমরা এমসিকিউ দিয়ে শুরু করছি। তো প্রথম এমসিকিউ যেটা বলেছে, একের দাগ, এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার নতি। তো দেখো, এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা এটা, তার নতি কি করে বের করব? না, এটা এক্স অক্ষের সঙ্গে 0 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করেছে, আর tan 0 ডিগ্রিটাই হচ্ছে নতি, মানে প্রবণতা, এবং এটার মান হচ্ছে 0। তার মানে তোমার অপশন বি তে 0 আছে। দুইয়ের দাগ, ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার প্রবণতা। এই ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের যদি কোনো সমান্তরাল সরলরেখা থাকে, তারা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে? না 90 ডিগ্রি। তাহলে তার tan কত? না tan 90 ডিগ্রির মান, এটা দুইয়ের দাগ। tan 90 ডিগ্রির মান কত? তাহলে না অসংজ্ঞাত, অসংজ্ঞাত। তাহলে দুইয়ের দাগের হচ্ছে অ্যান্সার এ। তিনের দাগ বলছে 3x plus 4y equal to 3x plus 4y minus 3x plus 4y minus 12 সরলরেখা অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত? তাহলে তিনের দাগ কি বলছে? না 3x plus 4y minus 12, 3x minus 4y equal to 12 plus 4y minus 12 is equal to 0। একে, এই সরলরেখাটা আগে তোমার আঁকতে হবে। কি করে আঁকবে? না, একে আগে ছেদিতাংশ আকারে প্রকাশ করো। প্রকাশ করতে গেলে এই সংখ্যাকে ডান দিকে দিতে হবে। 3x plus 4y is equal to 12, এই 12 দিয়ে সবাইকে ভাগ করে দাও। তাহলে হচ্ছে এটা 12 দিয়ে যদি ভাগ করি, 12 দিয়ে কেন ভাগ করব? কারণ আমাকে এই আকারে প্রকাশ করতে হবে। x by a plus y by b is equal to 1। এই আকারে প্রকাশ করতে গেলে এই ডান দিকে 1 আনতে গেলে একে 12 দিয়ে ভাগ করতে হবে। আর একে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, তাহলে 3 দিয়ে কেটে যাবে, x by 4 plus y by 3 is equal to 1। এবারে একে যদি এখানে আমি বসাতে চাই x অক্ষে 4 ঘর দূরত্বে, 1 2 3 4 এইখানে, আর y অক্ষকে 3 ঘর দূরত্বে 1 2 3 এইখানে, তাহলে এই দুটোতে ছেদ করেছে এরকম একটা সরলরেখা। তার মানে এই দুটোকে যোগ করো, এদিকে বাড়িয়ে দাও, এদিকে বাড়িয়ে দাও, তাহলে এইটা হচ্ছে 4 ঘর আর এটা 3 ঘর, মানে 4 একক আর 3 একক। আমাকে বলেছে এই সরলরেখা এই দুটো অক্ষের সঙ্গে মিলিত হয়ে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফল বের করতে। ক্ষেত্রফলের ফর্মুলা কি? না হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি 4, উচ্চতা 3, 2 দুগুণে 4, তাহলে 6 বর্গ একক। এটাই হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে 3-এর দাগে। 3-এর দাগে 6 একক সিতে আছে। 4-এর দাগ বলছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণে নত যে সরলরেখা ওয়াই অক্ষকে 0,3 বিন্দুতে ছেদ করে তার সমীকরণ নির্ণয় করো। তো এখন আমি অঙ্কগুলো আর পড়ছি না, অঙ্কগুলো তোমরা বইতে দেখে নেবে। তার কারণ হচ্ছে এই অনুশীলনীতে ওল্ড এডিশনের ছায়া প্রকাশনীর বইতে যে দাগে যে অঙ্ক আছে, নিউ এডিশনের বইতে সেই দাগে সেই অঙ্কই আছে। তাহলে একই অঙ্ক আছে, সেম অঙ্ক আছে, তার দাগ নম্বরটা বললেই হবে। তোমরা অঙ্ক সেখানে পড়বে আর আমার এখানে হিন্টসটা দেখে নেবে। তো 4-এর দাগ যেটা বলেছে যে একটা সরলরেখা যেটা কিনা
এক্স অক্ষের যে ধনাত্মক দিক তার সঙ্গে 45 ডিগ্রি করে নাও তো, আর ওয়াই অক্ষকে 0,3 এইখানে ছেদ করেছে, 0,3 বিন্দুতে ছেদ করেছে, এবং এক্স অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণে নত আছে, 45 ডিগ্রি কোণে নত আছে, মানে এই সরলরেখা। এটা হচ্ছে 4 দাগের কোশ্চেন। এর সমীকরণ যদি আমাকে বের করতে হয়, তাহলে দেখো এখান থেকে এইটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদিতাংশ সি। আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি যেটা শিখেছিলাম, এইটা প্রবণতা, এটা ওয়াই অক্ষের ছেদিতাংশ। ব্যাস, তাহলে বসিয়ে দাও, ওয়াই ইকুয়াল টু এম এর মান বের করে নাও। তাহলে এম ইকুয়াল টু tan 45 ডিগ্রি, তার মানে 1। তাহলে এটা 1 ইন্টু এক্স মানে এক্স, প্লাস সি হচ্ছে এই ছেদিতাংশ, তার মানে 3। এবার আমাকে একে বইতে যেমন অপশন দিয়েছে সেই রকম ভাবে সাজিয়ে নিতে হবে। তাহলে y ইকুয়াল টু এক্স প্লাস 3, এটাই দেওয়া আছে অ্যান্সার অপশন এ তে। তো 5 দাগ দেখো, 5 দাগ বলছে যে কোন করে সেটি হলো y ইকুয়াল টু মাইনাস এক্স। তাহলে 5 দাগ যেটা বলেছে y ইকুয়াল টু মাইনাস এক্স, y ইকুয়াল টু মাইনাস এক্স, এই সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোন উৎপন্ন করেছে। তার মানে এই সরলরেখাকে y ইকুয়াল টু mx প্লাস c আকারে যদি আমি সাজাই, তার মানে y ইকুয়াল টু মাইনাস 1 ইন্টু এক্স প্লাস c মানে 0। তাহলে m এর মান কত? মাইনাস 1। m মানে কত না tan, m মানে হচ্ছে tan থিটা, তাহলে এইটার মান মাইনাস 1। আচ্ছা, এইটার মান যদি মাইনাস 1 হয়, তার মানে এটা হচ্ছে মাইনাস tan 45 ডিগ্রি। আমরা ত্রিকোণমিতির চ্যাপ্টারগুলোতে এই জিনিসটা আমরা শিখেছি যে এই মাইনাস tan থিটা করতে গেলে এটা কোন কোয়াড্রেন্টে আছে? এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। এই সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস tan 45 করতে গেলে আমাকে এটা যেটা করতে হবে, এই মাইনাসটা ভেতরে না দিলে tan তুলতে পারবে না। এই দুটোকে তুলনা করতে পারবো কখন? আমরা তো থিটার মান চাই, কারণ আমাকে বলি যে কত করে নাও। থিটার মান দরকার হলে আমাকে tan তুলে দিতে হবে। তুলতে গেলে এই মাইনাসটা এখানে থাকলে তোলা যাচ্ছে না। তার জন্য আমরা কি করব না, এই মাইনাসকে এর ভেতর দিয়ে দেব। তো কি করে দেবো দেখো না, tan 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, এইটা করলে কি হয় না tan 180 মাইনাস 45, তার মানে এইখানে, তার মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, আর সেকেন্ড কোয়াড্রেন্টে tan নেগেটিভ। তাহলে tan 180 মাইনাস 45 করলে মাইনাস tan 45 ডিগ্রি হচ্ছে। তার মানে তোমার tan থিটা ইকুয়াল টু এইটা, আর tan থিটা ইকুয়াল টু যদি এটা হয়, এইটার মানে কত? 135। তাহলে ইকুয়াল টু tan 135 ডিগ্রি, তার মানে থিটার মান হচ্ছে 135 ডিগ্রি। এটা হচ্ছে 5 দাগ। এবারে 6 দাগ যেটা বলছে, যেটা বলেছে এই যে সরলরেখাটা, হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এই সরলরেখাটা, এই সরলরেখাটা x অক্ষ বা x অক্ষের সমান্তরাল হওয়ার যে শর্ত, x অক্ষ বা x অক্ষের সমান্তরাল হওয়ার যে শর্ত। তো x অক্ষের যে কোনো x অক্ষের সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ কি হয় না y ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর x অক্ষের কি হয় না y ইকুয়াল টু 0। তার মানে এইখানে এ শুধু y থাকবে, এই সমীকরণে শুধু y থাকবে, এইটা থাকবে না। আর এইটাকে যদি না থাকতে হয় তাহলে এর মানটা কি হতে হবে? 0। আর এইটা যদি থাকতেই হয় তাহলে বির মানটা হতে হবে নট ইকুয়াল টু 0। আর সির কোনো কন্ডিশন দরকার নেই, কারণ সি যদি থাকে তাহলে y অক্ষের x অক্ষের সমান্তরাল, আর c যদি না থাকে তখন x অক্ষের সমীকরণ হয়ে যাবে ওইটা। c যদি না থাকে মানে c এর মান যদি 0 থাকে তখন এটা x অক্ষের সমীকরণ হয়ে যাবে। আমাকে বলেছে x অক্ষ হলেও হবে আর x অক্ষের সমান্তরাল সমীকরণ হলেও হবে। আচ্ছা, তারপরে যেটা বলেছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 সরলরেখা মূলবিন্দুগামী হওয়ার শর্ত। তাহলে এটাকে যদি মূলবিন্দুগামী হতে হয়, আমি তোমাদের সেটা থিওরি বলার সময় বলেছিলাম যে মূলবিন্দুগামী যে কোনো সমীকরণে কনস্ট্যান্ট টার্ম থাকে না। ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এই c যদি না থাকে তাহলেই এটা মূলবিন্দুগামী হয়। কিন্তু এইটাকে তো থাকতে হবে,
নাহলে এই তো এক্স টার্ম ওয়াই টার্ম না থাকলে এটা সরলরেখার সমীকরণ হবে না। তাহলে এটা নট ইকুয়াল টু জিরো হতে হবে, বিটাও নট ইকুয়াল টু জিরো হতে হবে, কিন্তু সিটাকে ইকুয়াল টু জিরো হতে হবে, কারণ কনস্ট্যান্ট টার্ম থাকলে সেটা মূলবিন্দুগামী হয় না। কেন হয় না? তার কারণ তোমরা একটা জিনিস দেখো, মূলবিন্দুর স্থানাঙ্ক 0,0। তাহলে আমরা যদি ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 এই স্ট্রেট লাইনটা যদি এইটা হয় এবং এর উপর যদি মূলবিন্দু অবস্থিত হয়, তাহলে অবশ্যই মূলবিন্দুটা একে স্যাটিসফাই করবে, অর্থাৎ এই মূলবিন্দুটা এর উপর আমরা বসিয়ে দেবো। আচ্ছা, মূলবিন্দু বসিয়ে দেওয়া মানে কি? মানে x এর মান 0 বসাবো আর y এর মানটাকেও 0 বসাবো। তাহলে দেখো, x এর মান যদি তুমি 0 বসাও, তাহলে কি হচ্ছে a ইন্টু 0 প্লাস b ইন্টু 0 প্লাস c ইকুয়াল টু 0। তার মানে ইমপ্লাইজ দ্যাট c মান 0। তার মানে এখানে শুধু c এর মানটাকে 0 হতে হবে, আর ax প্লাস by a আর b কে এটাকে 0 হতে হবে না। তো এটা হলো আমাদের 7 দাগের কোশ্চেন, দাগ নম্বর 7। দাগ নম্বর 7। এবার চলো দাগ নম্বর 8। 8 কি বলছে না, এই সরলরেখার নতি এবং y অক্ষের ছেদিতাংশ কত? আচ্ছা, নতি আর ছেদিতাংশ বের করতে বলেছে 8 দাগ। তো 8 দাগ যেটা বলেছে, সমীকরণটা কি বলেছে না, 2x 3y 5 = 0। 2x 3y 5 = 0। এখানে কি কি বের করতে বলেছে? এখানে বের করতে বলেছে নতি আর y অক্ষের ছেদিতাংশ। তাহলে নতি আর y অক্ষের ছেদিতাংশ যদি বের করতে হয়, নতি মানে এইটা tan আর ছেদিতাংশ হচ্ছে এইটা। এই সমীকরণটা কি ছিল সাধারণ আকারটা? না, সাধারণ আকার ছিল y = mx + c। এই আকারে একে সাজিয়ে দাও, তাহলে এইটাকে সমান চিহ্নের ডান দিকে দিয়ে দাও। তাহলে 3y = 2x + 5 আর y = 2/3x + 5/3। তার মানে এটা হচ্ছে m এর মান আর এটা c এর মান। তাহলে আমাকে বলেছে নতি বের করতে, নতি আর y অক্ষের ছেদিতাংশ। তাহলে নতি হচ্ছে 2/3 আর ছেদিতাংশ হচ্ছে 5/3। এটা হচ্ছে m এর মান আর এটা হচ্ছে c এর মান। 8 দাগ। 8 দাগে দেখো অপশন বি, অপশন বি এর आंसर হয়ে যাবে। c দাগ বলেছে এই সরলরেখা x অক্ষ এবং y অক্ষকে যথাক্রমে কোথায় কোথায় ছেদ করে? তাহলে 2x - 3y + 5 = 0। 2x - 3y + 5 = 0। একে তোমরা x/a + y/b = 0 এই আকারে সাজাবে। এই আকারে সাজালে 1 এই আকারে সাজাবে। এটা দাগ নম্বর হচ্ছে 9 দাগ। এই আকারে তোমরা সাজানোর পরে এই যে সরলরেখা x অক্ষকে a একক দূরত্বে মানে এটা a আর y অক্ষকে b একক দূরত্বে মানে এটা b। এইবার এই ছেদিতাংশ এই কোন কোন বিন্দুতে ছেদ করেছে ওইটা দরকার। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে a, 0 আর এই বিন্দুর স্থানাঙ্ক হবে 0, b। কেন? y অক্ষের উপর কোনো বিন্দুতে x এর মান 0 হয় আর x অক্ষের উপর কোনো বিন্দুতে y এর মান 0 হয়। তাহলে এইটা হয়ে যাবে x অক্ষে কোন বিন্দুতে ছেদ করেছে আর y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে আগে সমীকরণকে আমাদেরকে এই আকারে সাজাবে, তারপর এটা করবে। এটা নিজেরা করবে, আর না পারলে তখন আমাকে তোমরা জানাবে। তো 9 দাগ। 10 দাগ হচ্ছে একটি সরলরেখা x অক্ষের এবং y অক্ষের উপর ছেদিতাংশ যথাক্রমে এই একক হলে সরলরেখাটির সমীকরণ কি হবে? তাহলে এর ঠিক অপোজিটটা বলেছে, এর ঠিক অপোজিটটা বলেছে। দেখো 10 দাগ কি বলছে, যে একটা সরলরেখার সমীকরণ বের করো যে সরলরেখাটা x অক্ষকে -4 একক দূরত্বে, এটা -4, এটা হচ্ছে -4 একক দূরত্বে, আর y অক্ষকে কোথায় ছেদ করেছে না y অক্ষকে 6 একক দূরত্বে। তাহলে 6 একক মানে এদিকে ধরো এইখানে। তাহলে এখান থেকে এটা যদি 6 হয় তাহলে এর স্থানাঙ্ক কত হবে না 0,6। এখান থেকে এটা যদি -4 হয় তাহলে এটা হবে -4 × 0 -4,0। তাহলে এই দুটোকে যোগ করে দাও, এটা বাড়িয়ে দাও। এই সরলরেখার সমীকরণ বের করতে বলেছে। তো দেখো এখান থেকে এটা যদি -4 হয়, এখান থেকে এটা যদি 6 হয়, তাহলে x অক্ষে কত -4 প্লাস y এখানে কত 6 = 1। ছেদিতাংশ আকারে সাজিয়ে দিলাম। এবারে একে লসাগু করে দাও, এই মাইনাসটাকে এখানে তুলে দাও। এবারে একে লসাগু করে দাও, তাহলে 12। তাহলে এটা হবে -3x + 2y = 1। তার মানে হচ্ছে তোমার -3x +
প্লাস 2y ইজ ইকুয়াল টু 12। এবারে অ্যান্সারে যেমনভাবে অপশন দেওয়া থাকবে সেইভাবে তোমরা এটাকে একটু সাজিয়ে নেবে। তো এটাকে একটু সাজিয়ে নাও। এটাকে সাজাতে গেলে তোমার এটা এখানে যেহেতু মাইনাস আছে, এদের সবাইকে ডান দিকে দিয়ে দাও। আর এদের সবাইকে যদি ডান দিকে দিতে হয় তাহলে এটা হয়ে যাবে 3x মাইনাস 2y প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড ইকুয়েশন। এটা অপশন বি তে আছে। এবারে 11 দাগ বলছে এই সরলরেখাটির নতি এবং y অক্ষের উপর ছেদিতাংশ যথাক্রমে, তাহলে নতি দেওয়া আছে আর y অক্ষের উপর ছেদিতাংশ দেওয়া আছে। তার মানে এই যে নতি এইটা দেওয়া আছে, এই যে 11 দাগ কি বলছে, এই যে নতিটা দেওয়া আছে, এই নতিটা দেওয়া আছে m এর মান, আর কি দেওয়া আছে y অক্ষের ছেদিতাংশ মানে c এর মান দেওয়া আছে। তাহলে y ইকুয়াল টু mx প্লাস c এই আকারে লিখবো। m এর মান আছে, c এর মান আছে, বসিয়ে দিবে, পেয়ে যাবে। 12 দাগ যেটা বলছে নিচের কোন শর্ত সিদ্ধ করলে এই সরলরেখার সমীকরণকে এই আকারে প্রকাশ করা যাবে। তো একটা জিনিস দেখো, এক্ষুনি যে আমরা এই আকারটা দেখলাম, এই আকারটাই তখনই প্রকাশ করতে পারবো। দেখো ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, একে যদি এই আকারে সাজাতে হয় তাহলে by ইকুয়াল টু মাইনাস ax মাইনাস c। এইবার যখন y ইকুয়াল টু mx প্লাস c আকারে সাজাবো, তার মানে b দিয়ে এদের প্রত্যেককে ভাগ করব, তাহলে এখানে কি হয়ে যাবে a বাই b x মাইনাস c বাই b। মানে আমরা b দিয়ে যদি প্রত্যেককে ভাগ করতে হয় তাহলে অতি অবশ্যই এই b টাকে নট ইকুয়াল টু 0 হতে হবে। তার কারণ b যদি ইকুয়াল টু 0 হয় তাহলে কিন্তু b দিয়ে আমরা ভাগ করতে পারবো না। b দিয়ে ভাগ করতে তখনই পারবো যদি b টা নট ইকুয়াল টু 0 হয়। তাহলে এটাই হচ্ছে এই আকারে প্রকাশ করার কন্ডিশন। এই আকারে প্রকাশ করতে গেলে একে এই b এর মানটা কি হয় না নট ইকুয়াল টু 0 হতে হয়। এটা হলো 12 দাগের কোশ্চেন, অপশন ডি তে আছে आंसर। 13 দাগ এই সরলরেখার সমীকরণকে এই আকারে প্রকাশ করার জন্য নিচের কোন শর্তটি সিদ্ধ হওয়া দরকার। এই আকারে যদি প্রকাশ করতে হয় তাহলে নিচের কোন শর্তটি সিদ্ধ হওয়া দরকার। তো দেখো px plus qy plus r equal to 0, একে যদি x by a plus y by b equal to 1 এই আকারে সাজাতে হয় তাহলে এই r টাকে নট ইকুয়াল টু 0 হতে হবে। কেন আমরা যেটা প্রতি অঙ্কে করছি, এই r কে ডান দিকে দিয়ে দিচ্ছি, qy equal to minus r। এই r কে যদি আমরা ডান দিকে দিয়ে দিই তাহলে একে 1 করতে হবে, তার মানে মাইনাস r দিয়ে প্রত্যেককে ভাগ করব। এই যদি 0 হয়ে যায় তাহলে তো কাউকে ভাগ করতে পারবো না, তার জন্য এই r কে নট ইকুয়াল টু 0 হতে হবে। এবার আসি p আর q এর ব্যাপারে। তোমাদেরকে আমি বলেছিলাম যে এই যদি ছেদিতাংশ আকারে কোনো সরলরেখাকে বের করতে হয় তাহলে x অক্ষকে কোথায় ছেদ করেছে এটা দরকার, আর y অক্ষকে কোথায় ছেদ করেছে, কত দূরত্বে ছেদ করেছে ওটা দরকার। যদি এটা না পাই তখন এই যে x বাই a এই জিনিসটা পাবো না আর এই জিনিসটা পাবো না। তো এটা যদি ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে এই যে r দিয়ে এখানে ভাগ করবে কি আসবে x বাই মাইনাস r বাই p। এই p টাকে আবার নিচে নামাতে হবে তবে তো এই আকারে হবে। তাহলে p দিয়ে যদি ভাগ করতে হয় তাহলে p কেও নট ইকুয়াল টু 0 হতে হবে, ঠিক সেম ভাবে q কেও নট ইকুয়াল টু 0 হতে হবে। তার মানে p নট ইকুয়াল টু 0, q নট ইকুয়াল টু 0, r নট ইকুয়াল টু 0। একে এই আকারে প্রকাশ করার কন্ডিশন হচ্ছে এটা। এটা গেল তোমার দাগ নম্বর 13। এবার হচ্ছে দাগ নম্বর 14। y ইকুয়াল টু mx প্লাস c দ্বারা y x অক্ষের সমান্তরাল একটি সরলরেখা প্রকাশিত হওয়ার জন্য নিচের কোন শর্ত হতে হবে। আচ্ছা, x অক্ষের যদি সমান্তরাল কোন সরলরেখা হতে হয়, x অক্ষের যদি সমান্তরাল কোন সরলরেখা হতে হয়, একটু আগে আমরা এই অঙ্কটা করেছি। y ইকুয়াল টু mx প্লাস c এই আকারে যদি কোনো সমীকরণ দেওয়া থাকে এবং একে x অক্ষের সমান্তরাল হতে হয়, তার মানে এখানে তো m এর মান 0 হবে, তাহলে m এর মান 0 হতে হবে আর c এর মানটা নট ইকুয়াল টু 0 হতে হবে। কারণ c এর মান যদি ইকুয়াল টু 0 হয়ে যায় তার মানে এটাও 0 এটাও 0, তাহলে y ইকুয়াল টু 0। আর y ইকুয়াল টু 0 হচ্ছে x অক্ষের সমীকরণ, এটা হচ্ছে x অক্ষের সমীকরণ। হ্যাঁ, x অক্ষের সমান্তরাল সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে আমার এখানে m এর মানটা 0 হতে হবে, c এর মানটা নট ইকুয়াল টু 0 হতে হবে। এটা হচ্ছে দাগ নম্বর 14। এটা হচ্ছে দাগ নম্বর 14। এইবারে দাগ নম্বর 15। নিচের কোনটি এই বিন্দু দুটির সংযোগ সরলরেখার আনতি।
আচ্ছা, আনতি যদি বের করতে হয়, দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাদের সংযোগ সরলরেখার আমাকে আনতি চেয়েছে। তা আমরা আনতি বের করার ফর্মুলা শিখেছিলাম y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তো m মানেই তো হচ্ছে, m মানে হচ্ছে tan থিটা। এটা এবারে বিন্দু দুটির স্থানাঙ্ক কি দেওয়া আছে, না স্থানাঙ্ক দেওয়া আছে 3, মাইনাস রুট 3 আর রুট 3, মাইনাস 1, রুট 3, মাইনাস 1। এবার দেখো y2 মানে হচ্ছে মাইনাস 1 মাইনাস y1 মানে মাইনাস 3 বাই x2 মানে রুট 3 মাইনাস x1 মানে 3, মাইনাস x1 মানে 3। এবারে এটা হয়ে যাচ্ছে তোমার কত, না মাইনাস 4 বাই এটা রুট 3 কমন নিয়ে নাও, তাহলে 1 মাইনাস রুট 3, বা এটা নেগেটিভ হয়ে যাচ্ছে তার জন্য এটা মাইনাস রুট 3 কমন নিলাম। মাইনাস রুট 3 কমন নিয়ে নিলে এটা হয়ে যাচ্ছে তোমার স্থানাঙ্ক দেওয়া আছে 3, মাইনাস রুট 3, 3, মাইনাস রুট 3 আর রুট 3, মাইনাস 1, রুট 3, মাইনাস 1। তো এটা হয়ে যাচ্ছে রুট 3, বুঝেছো? এটা হচ্ছে, এটা ভুল লেখা হয়েছে y2 মাইনাস y1 মানে মাইনাস 1 প্লাস রুট 3 বাই x2 মাইনাস x1 মানে 3। এবার এটা দেখো রুট 3 মাইনাস 1 আর এখান থেকে রুট 3 কমন নিয়ে নিলে রুট 3 মাইনাস 1, এটা হয়ে যাচ্ছে 1 বাই রুট 3, এটা মাইনাস রুট 3 কমন রাখা, তার মানে এটা হচ্ছে মাইনাস 1 বাই রুট 3। আর মাইনাস 1 বাই রুট 3 মানে হচ্ছে মাইনাস tan 30 ডিগ্রি, তার মানে হচ্ছে tan 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। একটু আগে এই ধরনের অঙ্ক হলো, তোমরা ওটা একটু দেখে নেবে। তাহলে এটা হচ্ছে 150 ডিগ্রি, 150 ডিগ্রি যদি হয়, তাহলে 150 ডিগ্রি যদি হয়, তাহলে tan থিটার মান যদি tan 150 হয়, tan উঠে গেল, তাহলে থিটার মান 150 ডিগ্রি। তো এটা হচ্ছে কত দাগের অঙ্ক, 15 দাগ। এবারে নেক্সট হচ্ছে 16 দাগের অঙ্ক, এটা 15। নেক্সট হচ্ছে 16 দাগ, বলছে নিচের কোনটি এই বিন্দু দুটির সংযোজক সরলরেখার নতি। আচ্ছা, আগেরটা বলেছিল আনতি, আনতি মানে অ্যাঙ্গেল বের করতে হবে। এর পরেরটা বলছে নতি, নতি আরো সহজ, শুধু m এর মান বের করলে হবে। তার মানে এই পর্যন্ত, এই যে এই 1/√3 পর্যন্ত, এই পর্যন্ত অঙ্কটা করলে এটা হচ্ছে নতি বা প্রবণতা, আর এইটা বের করলে এটা হচ্ছে আনতি। তো তোমরা এই অঙ্কটা দেখবে আর পরেরটা করবে নিজেরা। 17 দাগ, এই সরলরেখা x অক্ষ এবং y অক্ষ বরাবর y অক্ষের উপর ছেদিতাংশ যথাক্রমে কত। তাহলে একে ছেদিতাংশ আকারে সাজাতে হবে। এই অঙ্ক একটু আগে করা হয়েছে, 17 দাগের অঙ্ক। তো 17 দাগের অঙ্ক একটু আগে তোমাদের করা হয়েছে। 17 দাগের অঙ্ক তোমাদের যেটা বলছে যে 7x প্লাস 8y প্লাস 56, 7x প্লাস 8y প্লাস 56 ইজ ইকুয়াল টু 0। একে ছেদিতাংশ আকারে সাজিয়ে দাও, 56 আছে, হ্যাঁ, তাহলে 7 একে ছেদিতাংশ 56কে ডান দিকে দিতে হবে, তার মানে 7x প্লাস 8y মাইনাস 56। তাহলে এই মাইনাস 56 দিয়ে সবাইকে ভাগ করে দাও, তাহলে x বাই মাইনাস 8 y বাই মাইনাস 7 ইজ ইকুয়াল টু 1। এবার আমাকে কি বলেছে, না x অক্ষ এবং y অক্ষের ছেদিতাংশ, ছেদিতাংশ কত, x অক্ষের ছেদিতাংশ এইটা আর y অক্ষের ছেদিতাংশ এইটা, তাহলে মাইনাস 8 x অক্ষের ছেদিতাংশ আর y অক্ষের ছেদিতাংশ হচ্ছে মাইনাস 7। তো এটা যদি আমাকে বলতো যে কোন বিন্দুতে ছেদ করেছে, তখন আমরা এই মাইনাস 8 x অক্ষে আর y অক্ষে মাইনাস 7, তাহলে সরলরেখা এটা কোন বিন্দুতে ছেদ করেছে, না y অক্ষের উপর আছে মানে x এর মান 0, মাইনাস 7, এটা x অক্ষের উপর আছে মানে y এর মান 0। তাহলে এই বিন্দুতে ছেদ করেছে। যদি জিজ্ঞাসা করতো যে x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে আর y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে, যদি জিজ্ঞাসা করতো তখন এটা। আচ্ছা, নেক্সট হচ্ছে 19 দাগ, না 18 দাগ, বলছে এই সরলরেখা মূলবিন্দু থেকে দূরত্ব নিচের কোনটির সঙ্গে সমান। আচ্ছা, মূলবিন্দু থেকে যদি একটা সরলরেখার দূরত্ব বের করতে হয়, তাহলে আমাকে একে অভিলম্ব আকারে প্রকাশ করতে হবে। কি দেওয়া আছে, না 3x প্লাস 4y, 3x প্লাস 4y প্লাস 15 ইকুয়াল টু 0। একে কি আকারে সাজাতে হবে, না x cos আলফা
প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি, এই আকারে সাজাবে এবং দেখবে খেয়াল করে যেন পির মানটা পজিটিভ হয়, পির মানটা যেন পজিটিভ হয়। এইটা হচ্ছে তোমার এই আকারে যদি একে সাজাও, যেটা পির মান বেরোবে ওটাই হচ্ছে মূল বিন্দু থেকে দূরত্ব। তার কারণ আমি বলেছিলাম এটা যদি সরলরেখা হয়, এইটা হচ্ছে পি আর এটা হচ্ছে আলফা। এটা যদি একটা সরলরেখা হয় তাহলে এর উপর যে মূলবিন্দু থেকে লম্ব টানবো এইটা হচ্ছে পি, আর আলফাটা হচ্ছে এই অভিলম্বটা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেল উৎপন্ন করে ওটাই। তো এটা এই আকারে প্রকাশ করে দেখে নেবে, নিজের অ্যান্সারটা করবে। নিচে কোন সমীকরণটি এই বিন্দু দুটির সংযোগ সরলরেখার সমীকরণ? এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখার সমীকরণ কি করে বের করানো হয় তার ফর্মুলা শিখিয়েছিলাম, এটাও তোমরা নিজেরা করবে। ফর্মুলাটা কি ছিল? 18 দাগ না 19 দাগ, এটা 19 দাগ। ফর্মুলাটা কি ছিল না, y মাইনাস y1 বাই x মাইনাস x1 is equal to y2 minus y1 by x2 minus x1। যেখানে এইটা যদি একটা সরলরেখা হয়, একটা বিন্দু x1, y1 এটা দিয়ে পাস করেছে, আর একটা বিন্দু x2, y2 এটা দিয়েও পাস করেছে। এখানে দুটো বিন্দু দিয়ে পাস করেছে বলা আছে, x1 y1 এর মান এখানে পুট করে বসে বের করে নেবে। 20 দাগ বলছে নিচের কোন সরলরেখার নতি 1 এবং x অক্ষের উপর ছেদিতাংশ এত একক। তাহলে এইটা দেখো 20 দাগের অঙ্কটা। 20 দাগের অঙ্ক যেটা বলেছে যে একটি সরলরেখা যেটা নতি হচ্ছে m, এই m এর মান হচ্ছে 1 এবং এই যে x অক্ষের উপর ছেদিতাংশ এটা হচ্ছে -3 একক, মানে -3 একক দূরত্বে x অক্ষকে ছেদ করেছে এবং m এর মান হচ্ছে 1। আচ্ছা, -3 একক দূরত্বে যদি ছেদ করে তাহলে এটার স্থানাঙ্ক কত না -3,0। তাহলে আমরা তো ফর্মুলা শিখেছিলাম যে একটা সরলরেখার প্রবণতা যদি দেওয়া থাকে m এর মান, আর কোন বিন্দু দিয়ে পাস করেছে ওটা যদি দেওয়া থাকে, তাহলে সেটা আমরা কি করে বের করব না? দেখো এটা ছিল তোমার এরকম যে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1, তাই না? তাহলে আমরা এখানে বসিয়ে দেব y মাইনাস y1 মানে কত না 0 ইকুয়াল টু m এর মান 1, x মাইনাস x1 মানে +3। তার মানে y ইজ ইকুয়াল টু x প্লাস 3। আমাকে এইবারে যেভাবে সাজাতে বলেছে সেভাবে সাজিয়ে দিবে যে x এইটাকে সেদিকে দিয়ে দাও, তাহলে কি হবে x মাইনাস y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে সমীকরণ। এটা হচ্ছে দাগ নম্বর 20 এমসিকিউ। তো এটা গেল এমসিকিউর কোশ্চেন। আমি একটু স্পিডে বলে দিলাম কারণ এগুলো এমসিকিউ বেসিক নলেজ তোমাদের হয়ে গেছে। থিওরি ক্লাস যদি কেউ পুরো করে থাকো তাহলে এমসিকিউ সব নিশ্চয়ই পেরে যাবে নিজেরা। তাও আমি একটু তোমাদের একটু যাতে হেল্প হয়, কোনটা মাঝে মাঝে কারোর 4-এর দাগ আটকালো, কারোর 8-এর দাগ, কারোর 10-এর দাগ আটকালো, তাহলে এতজনকে এতগুলো এইভাবে বলা অসম্ভব, ওই কারণে আমি সবগুলোই বলে দিলাম। তোমাদের একবার তোমরা নিজেরা করে তারপর এইগুলো দেখবে। ভেরি শর্ট অ্যান্সার, অর্থাৎ 2 মার্কসের কোশ্চেন। 2 মার্কসে তার প্রবলেম সলভিং করব ছায়া প্রকাশনীর বই থেকে। নিউ এডিশন আর পুরনো এডিশন, নিউ আর ওল্ড দুটো এডিশনেরই আমাদের দাগ নম্বর একই আছে, ওই জন্য দাগ নম্বর নিয়ে কারোর কোনো চিন্তা করতে হবে না। সরি। তো 14টা পুরো টোটাল 14টা অঙ্ক আছে। এইগুলো আমি হিন্টস দিলে তোমরা পেরে যাবে, আর এইগুলো আমাকে ডিটেলসে করাতে হবে। তো দেখো, আর বাকি যেগুলো আছে প্রথম 1, 2, 3টে ওই কয়েকটা ডেফিনেশন দেওয়া আছে, আর কয়েকটা একটা মতন অঙ্ক আছে যেগুলো তোমরা পেরে যাবে, সেগুলো আমি লিখিনি ওই 4-এর দাগ থেকে 14 দাগ পর্যন্ত। তো প্রথম দেখো 4-এর দাগ যেটা বলেছে যে P x1, y1 এবং q x2, y2 দুটো পয়েন্ট। এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা হচ্ছে P x1, y1 আর এটা হচ্ছে q x2, y2। দাগ নম্বর 4। তো আমাকে এই যে P যে লেন্থটা, এই লেন্থটা দেওয়া আছে r, এই লেন্থটা দেওয়া আছে আমাকে r। আর কি দেওয়া আছে না x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা অ্যাঙ্গেল উৎপন্ন করেছে। তাহলে এটাকে একটু বাড়িয়ে দাও।
এক্স অক্ষের যে ধনাত্মক দিক তার সঙ্গে থিটা অ্যাঙ্গেল উৎপন্ন করেছে। এবার আমাকে কি প্রমাণ করতে দিয়েছে না x2 ইকুয়াল টু x1 প্লাস r cos থিটা, x2 ইকুয়াল টু x1 প্লাস r cos থিটা আর y2 ইকুয়াল টু x2 ইকুয়াল টু y1 প্লাস r sin থিটা, এটা দেওয়া আছে প্রমাণ করতে, প্লাস r sin থিটা এটা প্রমাণ করতে দেওয়া আছে। আর এই পি কিউ এই লেন্থটা আর একক এটা আমাদেরকে দেওয়া আছে, এইটুকু আমাকে দেওয়া আছে, এটা প্রমাণ করতে বলেছে। তো দেখো খুব মন দিয়ে শুনো, যেটা আমার ফর্মুলা এম মানে হচ্ছে ট্যান থিটা, এর ফর্মুলা কি ছিল না, ফর্মুলা হচ্ছে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তো এইখান থেকে আমরা যেটা পাচ্ছি যে সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তো একে এখানে নিচে নামিয়ে দাও আর একে এখানে উপরে তুলে দাও, তাহলে x2 মাইনাস x1 বাই cos থিটা ইজ ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই sin থিটা। এটাকে এখানে নামিয়ে দিলাম, এটাকে উপরে তুলে দিলাম। তো এবার দেখো খুব মন দিয়ে দেখবে, এইটা আমরা নিচু ক্লাসে শিখেছি, অভেদাবলিতে শিখেছি। এর মান যা হবে আমরা এরকম শিখেছিলাম যে a বাই বি ইজ ইকুয়াল টু যদি c বাই ডি হয়, তার মানে এখান থেকে আমরা বলতে পারি এদের স্কোয়ার করে দিলাম, এদের স্কোয়ার করে দিয়ে যোগ করব a স্কোয়ার প্লাস c স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এর যে রুট, এটার সঙ্গেও এর মান ইকুয়াল। এটা আমরা অভেদাবলিতে শিখেছি, 9-10 কোন ক্লাসে এটা ছিল। তো দেখো তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি যে রুট ওভার অফ x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার বাই রুট ওভার অফ cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা। আচ্ছা দেখো এইটার মান হচ্ছে 1, আর এইটার মান যদি 1 হয়, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটার মান 1 এর রুট হচ্ছে 1, আর এইটাই হচ্ছে পি কিউর দৈর্ঘ্য। পি কিউর দৈর্ঘ্যের ফর্মুলা কি না y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার তার রুট ওভার। তাহলে এই পি কিউর দৈর্ঘ্যটা দেওয়া আছে হচ্ছে কি r, তাহলে কি দেওয়া আছে এইটা হচ্ছে তোমার, এইটা হচ্ছে পি কিউ বাই 1, এটার মান 1, তার মানে এটা না লিখলে চলবে। তাহলে এর মানটাই হচ্ছে r, তার মানে এইটা সমানও r আর এইটা সমানও r। তাহলে দেখো অতএব x2 মাইনাস x1 বাই cos থিটা এইটার মান r এবং y2 মাইনাস y1 বাই sin থিটা এইটার মানও r। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এইটা এখানে কোনাকুনি গুণ করে দাও, তাহলে r cos থিটা আর এই মাইনাস x1টা সমান চিহ্ন ডান দিকে গেলে প্লাস x1, তাহলে x1 প্লাস r cos থিটা পেলাম। তার মানে এটা প্রমাণ হয়ে গেল। এখান থেকে ডাইরেক্ট এটা লিখতে পারো তোমরা, কোনাকুনি গুণ করে দিলাম r cos থিটা হলো আর মাইনাস x1টা এদিকে চলে গেল। আর ঠিক তেমনি একে গুণ করে দাও r sin থিটা আর মাইনাস y1টা ডান দিকে গেলে প্লাস y1, তাহলে এটা হলো প্রুফ। তো এটা গেল 4 দাগের অঙ্ক, তোমরা ভিডিওটা পজ করে এটা তুলে নিতে পারো। এরপর নেক্সট 5 দাগ, তোমরা 5 দাগের হিন্টসটা দেখো। 5 দাগের অঙ্কটা তোমরা একবার পড়ে নেবে, আগে পড়ে নিয়ে তারপর আমার এই হিন্টসটা দেখবে, আশা করি তোমরা পেরে যাবে অঙ্কটা। 5 দাগ যেটা বলেছে যে x cos আলফা প্লাস x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p, অক্ষ দুটির সঙ্গে এই x অক্ষ আর y অক্ষের সঙ্গে এটা যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে একে আগে ছেদিতাংশ আকারে আমাকে সাজাতে হবে, x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1, এই আকারে যদি সাজাই a হবে এইটা আর b হবে এইটা, একে এই আকারে সাজাবে, সাজালে এইটার আর এইটার মান পাবে। cos আলফা sin আলফা দিয়ে দেওয়া আছে, তো দেওয়া আছে, প্রবলেমের কিছু নেই। তাহলে একে এই আকারে সাজিয়ে এইটার আর এইটার দৈর্ঘ্য পাবো, দিলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই ফর্মুলাতে আমরা এর ক্ষেত্রফল পেয়ে যাবো। তো এটা নিজেরা করবে 5 দাগ। এরপর হচ্ছে 6 দাগ। 6 দাগটা দেখো,
ছয়ের দাগ যেটা বলেছে যে পি বিন্দু হচ্ছে কি এ বি এবং এ একটা বিন্দু আছে যেটা হচ্ছে x1, y1, বি হচ্ছে আরেকটা বিন্দু আছে যেটা x2, y2, এর সংযোজক সরলরেখাকে পি একটা বিন্দু আছে যেটা m:n অনুপাতে বিভক্ত করছে এবং এই পি বিন্দুটা একটা সরলরেখার উপর অবস্থিত এবং এই যে পি বিন্দুটা আর একটা সরলরেখা এখানে আছে, এই সরলরেখাটার সমীকরণ দেওয়া আছে ax + by + c = 0। এই যে সরলরেখা এইটার উপর এই পি বিন্দুটা অবস্থিত। এট ফার্স্ট আমরা কি করব, এটা 6 এর দাগ, এট ফার্স্ট কি করব না এই যে পি বিন্দুর স্থানাঙ্ক বের করব। পি বিন্দুর স্থানাঙ্ক কি করে বের করা হয় জানো, mx2 + nx1 / m + n আর my2 + ny1 / m + n। পি বিন্দুর স্থানাঙ্ক পাওয়ার পরে এই পি বিন্দু যেহেতু এই সরলরেখার উপর অবস্থিত, তার মানে এর যে এই যে x এর মান পেলাম আর আরেকটা y এর মান পেলাম, এই x আর y এইখানে বসিয়ে দেব, তার কারণ একে নিশ্চয়ই স্যাটিসফাই করবে, তাই তো বলছে। তাহলে একে যদি স্যাটিসফাই করে নিশ্চয়ই এই পয়েন্টগুলো এখানে আমরা বসাতে পারবো। এইটা বসানোর পরে এটা একটা সমীকরণ, এইটাকে তোমরা তোমাদের মতো সমাধান করলে, এইটাকে যদি তোমরা তোমাদের মতো সমাধান করো তাহলে তোমরা m/n এর মান পেয়ে যাবে, যেটা প্রমাণ করতে দিয়েছে ওটা প্রমাণিত হয়ে যাবে। আশা করি তোমরা পারবে, চেষ্টা করবে, এটা শোনার পরে তোমরা নিশ্চয়ই এটা চেষ্টা করবে বলে মনে হয়। এরপর 7 এর দাগটা দেখো। 7 এর দাগ যেটা বলেছে যে AB আর CD বিন্দু দুটির সংযোগ সরলরেখা সমীকরণকে সরলরেখার সমীকরণকে এই আকারে প্রকাশ করবে। আচ্ছা দেখো, একটা বিন্দু আছে A, B, আর একটা বিন্দু আছে C, D। আমাদের এর সংযোগ সরলরেখার সমীকরণ বের করতে হবে। তাহলে এর যে সংযোগ সরলরেখা তার সমীকরণ বের করতে গেলে আমাদের কি করতে হবে, যার সমীকরণ বের করব তার উপর আমাকে একটা বিন্দু ধরে নিতে হবে, গতিশীল বিন্দু। তা এর উপর একটা গতিশীল বিন্দু আমি ধরে নিলাম P, x, y, এটা A বিন্দু আর এটা B বিন্দু। তো মন দিয়ে শোনো, আমরা এই P বিন্দুটা যদি এর উপর ধরি, খুব মন দিয়ে শোনো, এই তিনটে বিন্দু যেহেতু একই সরলরেখার উপর অবস্থিত, অতএব AP এইটার যা প্রবণতা হবে PB এটারও সেম প্রবণতা। আচ্ছা তাহলে AP এর প্রবণতা কি হবে দেখো না, AP এর প্রবণতা হচ্ছে কি প্রমাণ করতে দিয়েছে, x - a। আচ্ছা তাহলে AP এর প্রবণতা কি হবে না, দেখো y - b, এই যে y - b / x - a। আচ্ছা PB এর প্রবণতা কি হবে, y - d x - c। এই দুটো সমান, কোণাকুণি গুণ করে দাও, কোণাকুণি গুণ করে দিলে কি হবে, এটা 7 এর দাগ। তাহলে হবে x - c into y - b y - d is into x - a। এইটা কোণাকুণি গুণ করে দিলে এটা পাওয়া গেল। তো আশা করি প্রমাণ করতে এটাই দেওয়া আছে, x - a y - d, হ্যাঁ x - a into y - d করবে এটা। তো যেমন ভাবে প্রমাণ করতে দিয়েছে তোমরা একে তার পরের লাইনে সাজিয়ে নিতে পারো বা এই লাইনে তোমরা প্রমাণটা দেখে করে লিখতে পারো। এই হচ্ছে 7 এর দাগের অঙ্ক। এরপর 8 এর দাগে যাওয়া। 8 এর দাগের অঙ্ক যেটা বলেছে একটু পড়ে নাও। একটি বর্গক্ষেত্রের বাহু দুটি যদি এইটা এবং এইটা সরলরেখাদ্বয়ের অংশে হয়, তো দেখো একটা সরলরেখা, এটা যদি x অক্ষ হয়, এটা যদি y অক্ষ হয়, একটা সরলরেখা এইটা আর একটা সরলরেখা ঠিক এর সমান্তরাল, এরকম ভাবে দেওয়া আছে। তো সমান্তরাল বলে আমি জানলাম কি করে না, খুব মন দিয়ে শোনো, সমান্তরাল এই কারণে জানলাম যে আমাকে সমীকরণ দুটো বলেছে 5x - 2y, 5x - 2y is equal to আমাকে দেওয়া আছে 13, is equal to আমার দেওয়া আছে 13। আরেকটা দেওয়া আছে 5x - 2y, 5x - 2y is equal to -16, এইটা দেওয়া আছে। তো খুব মন দিয়ে শোনো, এটা +16 ছিল, ডান দিকে দিয়ে দিলাম। এই যে x আর y, এই যে দেখো এই টার্মটা যদি সেম থাকে, শুধু কনস্ট্যান্ট টার্ম আলাদা থাকে, তার মানে এরা হচ্ছে সমান্তরাল সরলরেখা।
তো সমান্তরাল সরলরেখা এই কারণে আমি এঁকেছি। এবার খুব মন দিয়ে শোনো, এই যে মূলবিন্দু, এই মূলবিন্দু থেকে আমরা এটার দূরত্ব বের করব, মূলবিন্দু থেকে এটার দূরত্ব বের করব, আবার এই মূলবিন্দু থেকে এটার দূরত্ব বের করব, এইটা। তাহলে এইটা যদি P1 হয় আর এইটা, এই পুরোটা যদি P1 হয় আর এইটা যদি P2 হয়, তাহলে এইখান থেকে এইটার যে এই দূরত্বটা, এটা কত হবে না P1 মাইনাস P2, এইটা হবে। তো এইটা যদি P1 মাইনাস P2 হয়, এইটা যদি P1 মাইনাস P2 হয়, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো একটা বর্গক্ষেত্র বলেছে এইটা আর এইটার সরলরেখার মধ্যে আছে, তার মানে তার একটা বাহু এইটা, আর বর্গক্ষেত্রের একটা বাহু যদি এটা হয় তো সব বাহু সমান হবে, তার মানে বর্গক্ষেত্র এটা হবে। তাহলে একটা বাহু পেয়ে গেলে তার স্কয়ার করে দেবো, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহু স্কয়ার। তাহলে এই P1 আর P2 কি করে বের করবো? এই সরলরেখাকে তাহলে অভিলম্ব আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা অভিলম্ব আকারে একে প্রকাশ করব। প্রকাশ করতে গেলে কি হবে? x বাই না 5 বাই রুট ওভার অফ 5a স্কয়ার প্লাস 2a স্কয়ার ইন্টু x মাইনাস বা প্লাস 2 বাই মাইনাস 2টা এখানে দিয়ে দিব, মানে একে কি আকারে সাজাবো না এই আকারে সাজাবো, x cos আলফা প্লাস y sin আলফা ইজ ইকুয়াল টু p, এই আকারে একে সাজাবো। তাহলে মাইনাস 2 বাই রুট ওভার অফ 5 স্কয়ার প্লাস 2 স্কয়ার ইন্টু y ইজ ইকুয়াল টু 13 বাই রুট ওভার অফ 5 স্কয়ার প্লাস 2 স্কয়ার। তার মানে এটা হচ্ছে cos আলফার মান, এটা হচ্ছে sin আলফার মান, আর এইটা হচ্ছে p এর মান, p একটা p এর মান, একটা p এর মান হচ্ছে এইটা। আরেকটা p এর মান কত না একে আবার সেই রকম আকারে সাজাবো। তাহলে কি হবে 5x 5 ইনটু রুট ওভার অফ 5 স্কয়ার প্লাস 2 স্কয়ার ইনটু x প্লাস মাইনাস 2 বাই রুট ওভার অফ 5 স্কয়ার প্লাস 2 স্কয়ার ইনটু y ইকুয়াল টু মাইনাস 16 বাই রুট ওভার অফ 5 স্কয়ার প্লাস 2 স্কয়ার। তো এটা একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে কি না, একটা প্লাস আর একটা মাইনাস, তার মানে একটা সরলরেখা মূলবিন্দুর একদিকে আর একটা সরলরেখা মূলবিন্দুর অন্যদিকে। এইখান থেকে এইটার দূরত্ব হচ্ছে 13, মানে এইটা, আর এখান থেকে এটার দূরত্ব হচ্ছে এইটা। যেহেতু আমরা দূরত্বটা পজিটিভ নিই, তার মানে এই মাইনাসটা ধরবো না, 16 বাই এইটা আর একটা হচ্ছে 13 বাই এইটা। তাহলে এই দুটোকে যোগ করে দেবো, কেন এখান থেকে এইটার ডিস্টেন্স হচ্ছে কত না 16 বাই রুট ওভার অফ 29। দেখো 25 প্লাস 4, আর এইটা কত না 13 বাই রুট ওভার অফ 29। তাহলে এই দুটোকে যোগ করে দাও। অতএব সরলরেখা দুটির মধ্যে দূরত্ব সমান 13 বাই রুট ওভার অফ 29 প্লাস 16 বাই রুট ওভার অফ 29, তার মানে 29 বাই রুট ওভার অফ 29, তার মানে রুট ওভার অফ 29 একক। এটা হচ্ছে সরলরেখা দুটির মধ্যে দূরত্ব। তার মানে এটাই হচ্ছে বর্গক্ষেত্রের একটা বাহু। অতএব বর্গক্ষেত্রের একটি বাহু সমান কত না রুট ওভার অফ 29 একক, রুট ওভার অফ 29 একক। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল রুট ওভার অফ 29 এর হোল স্কয়ার, তার মানে 29 বর্গ। তো এটা হয়ে গেল তোমার 8 দাগের কোশ্চেন। লেখালেখি একটু আছে, নিজেরা যেটা বুঝে অঙ্কটা করছো সেটা নিজের ভাষায় প্রকাশ করে তোমরা লিখতে পারো। এরপর নেক্সট 8 দাগ হলো, এরপর 9 দাগ দেখো। 9 দাগ বলেছে বিন্দু দুটির সংযোগ সরলরেখার প্রবণতা দেওয়া আছে, কে এর মান বের করো। তাহলে আমরা ওই দুটো বিন্দুর সংযোগ সরলরেখার প্রবণতার ফর্মুলা জানি, সেই প্রবণতা বের করব, সেইটা সমান -2 লিখবো, দিলে একটা সমীকরণ পাবো, সেখান থেকে কে এর মান বের করতে পারবো। 10 দাগ যেটা বলেছে এই সরলরেখার উপর এমন একটা বিন্দু নির্ণয় করো যার স্থানাঙ্ক নির্ণয় করো, এমন একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যার
কোটি ভুজের দ্বিগুণ। আচ্ছা, কোটি হচ্ছে ভুজের দ্বিগুণ। তো দেখো, একটা সরলরেখার সমীকরণ আমাকে দেওয়া আছে। সরলরেখার সমীকরণ দেওয়া আছে 7x - 6y = 20। এই সরলরেখার উপর এমন একটি বিন্দু স্থানাঙ্কন নিয়ে করো যার কোটি ভুজের দ্বিগুণ। তার মানে কোটি কোনটা আর ভুজ কোনটা। ধরো একটা 3,5 একটা দেওয়া আছে, তো স্থানাঙ্ক, এইটাকে বলা হচ্ছে ভুজ আর এইটাকে বলা হচ্ছে তোমার কোটি। এইটাকে বলা হচ্ছে তোমার কোটি, আর এটা ভুজ আর এটা হচ্ছে কোটি। তাহলে এই ভুজটা বলছে কোটির দ্বিগুণ, না কি বলেছে? হ্যাঁ, কোটি ভুজের দ্বিগুণ। কোটিটা হচ্ছে, এইটা হচ্ছে এর দ্বিগুণ। তার মানে এটা যদি x হয় তাহলে এটা হবে 2x, এটা হবে 2x। তাহলে ভুজ কোটির দ্বিগুণ, কোটি ভুজে দ্বিগুণ, এটা আমাকে বলা আছে। যেহেতু ভুজ কোটি ভুজের দ্বিগুণ, যেহেতু কোটি ভুজের দ্বিগুণ, অতএব আমরা মনে করি বিন্দুটির স্থানাঙ্ক, বিন্দুটির স্থানাঙ্ক x, 2x, x, 2x, কারণ বলেছে যে কোটি ভুজের দ্বিগুণ। হ্যাঁ, তাহলে এই বিন্দুটা যদি এই সরলরেখার উপর অবস্থিত হয় তাহলে নিশ্চয়ই এই বিন্দুটা একে স্যাটিসফাই করবে। ব্যাস, বসিয়ে দাও। এটা তো প্রদত্ত সমীকরণ বলে লিখে দেবো। তাহলে এবার এক হতে পাই, এই বিন্দুটা যদি এর উপর থাকে তাহলে স্যাটিসফাই করবে। x এর জায়গায় x হবে, y এর জায়গায় 2x হবে। তাহলে 7x - 6 × 2x = 20। তার মানে 7x - 12x, তার মানে -5x = 20। তার মানে x = -4। তাহলে বিন্দুটা কত হবে? অতএব বিন্দুটি হলো কত না, x এর মান -4, x এর মান -4 আর y এর মান তার দ্বিগুণ মানে -8। তাহলে -4, -8, এটা হয়ে গেল বিন্দু প্লাস স্থানাঙ্ক। এটা 10 এর দাগ গেল। 11 দাগ বলছে এই সরলরেখা মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব 2 একক, তাহলে m এর মান নির্ণয় করো। তাহলে মূলবিন্দু থেকে দূরত্ব যদি m একক হয়, এটা তোমরা ভিডিওটা পজ করে তোমরা তুলে নিতে পারো। এরপর নেক্সট দেখো, দাগ নম্বর 11 যেটা বলেছে, দেখো 3x + 4y + m, 3x + 4y + m = 0, এই সরলরেখা মূল বিন্দু থেকে 2 একক দূরত্বে আছে। মূল বিন্দু থেকে 2 একক দূরত্বে আছে। আমাকে m এর মান বের করতে হবে, এই m এর মান। তাহলে আগে আমরা একে মূল বিন্দু থেকে দূরত্ব মানে ওই অভিলম্ব আকারে প্রকাশ করব। অভিলম্ব আকারে প্রকাশ করে নেব। অভিলম্ব আকার বলতে কিরকম না, x বাই 3/√9 + 16 × x, ওই যে x cos আলফা প্লাস y sin আলফা = b, এই আকারে একে প্রকাশ করব। তাহলে এটা হচ্ছে 4/√9 + 16, আর এই এমটাকে ডান দিকে দিয়ে দিব -m/√9 + 16। এইবার আমাকে বলেছে এই যে দূরত্বটা, এইটা বলেছে m 2 একক। এইটা তো লম্ব দূরত্ব মূল বিন্দু থেকে, এইটার মান হচ্ছে 2 একক। তার মানে দেখো, অতএব -m/, এটা কত 16 × 25, 25 এর রুট মানে 5, তাহলে এইটার মান হচ্ছে 2 একক। তার মানে m এর মান কত না -10, m এর মান কত -10।
তো আশা করি তোমাদের বোঝা গেছে 11 দাগ। এটা হিন্টস নয়, পুরো অঙ্কটাই করে দিলাম। এবার 12 দাগ দেখো। এই সরলরেখার উপর এটি স্কয়ার 280 একটি বিন্দু, এর থেকে সরলরেখার উপর অবস্থিত দুটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো যদি এটি স্কয়ার 280 বিন্দুটা 12 দাগ বলছি, এটি স্কয়ার 280 বিন্দুটা যদি ওই বিন্দুর উপর অবস্থিত হয়, ওই বিন্দুটা ওই সরলরেখার উপর যদি অবস্থিত হয়, তাহলে নিশ্চয়ই এই বিন্দুকে ওই সরলরেখা স্যাটিসফাই করবে। তাহলে x এর মান 80 স্কয়ার, y এর মান 280, এটা ওখানে পুট করব। পুট করে ওই সমীকরণে পুট করব। সমীকরণে পুট করে a কমন চলে যাবে, ডান দিকে 0 আছে, তাহলে এই এটা সেখানে ভাগ করে দেবে। দিলে যেটা পড়ে থাকবে সেটা t এর একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ সমাধান করলে দুটো মান পাবো t এর। তাহলে t এর যখন দুটো মান পাবো, সেই t এর দুটো মান আবার সমীকরণে পুট করব। দিলে এর মান সেখান থেকে বেরিয়ে যাবে, বা এটা না বের করলেও চলবে। আমাদের সেখানে ওই টি যেহেতু দুটো মান পাচ্ছি, যে বিন্দুটা বলেছে এটি স্কয়ার 280, সেই বিন্দুতে যদি টির দুবার আমরা মান বসাই তাহলে দুটো বিন্দু পেয়ে যাবো। আবার বলছি যে এটি স্কয়ার 280 বিন্দুটা সরলরেখায় বসাবো, এ কমন নিয়ে সেদিকে ভাগ করে দেবো, এ তাড়িয়ে দেওয়া হলো। এইবার টি এর দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। এইটাকে সমাধান করলে টি এর আমরা দুটো মান পাবো। এবারে টি এর যে দুটো মান পাবো, সেই দুটো মান নিয়ে ওই বিন্দু যে বলেছে এটি স্কয়ার 280, ওইখানে টির জায়গায় পুট করলে আমরা দুটো বিন্দু পেয়ে যাব। এবারে 13 দাগ বলছি যে সরলরেখার আনুভূমিক এত, মূলবিন্দু থেকে দূরত্ব এত। এটা ছবিটা শুধু এঁকে দিচ্ছি। 13 দাগ দেখো, 13 দাগের ছবিটা এঁকে দিচ্ছি। এটা একটা সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 135 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করেছে। আর একটা কি বলা আছে না, মূলবিন্দু থেকে দূরত্ব হচ্ছে 150 ডিগ্রি, সরি এটা বলা আছে 150 ডিগ্রি, এটা বলা আছে। আর কি বলা আছে না, মূলবিন্দু থেকে দূরত্ব হচ্ছে 2 একক। মূলবিন্দু থেকে দূরত্ব 10 একক। মূলবিন্দু থেকে এই যে দূরত্ব, এটা হচ্ছে 10 ইউনিট। এবার সমীকরণ বের করতে হবে। দেখো এইটা যেহেতু দেওয়া আছে, তার মানে এই ফর্মটা কি না, x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p। কিন্তু এই আলফাটা কোনটা না, আলফা হচ্ছে এইটা। তাহলে এর মান তো আমাকে দেওয়া নেই, এর মানটা বের করতে হবে। খুব মন দিয়ে শোনো, এটা যেহেতু তুমি লম্ব টেনেছো, তার মানে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা এই পুরো অ্যাঙ্গেলটা কত? এই পুরো অ্যাঙ্গেলটা তো 180, তার মধ্যে এটা যদি 150 হয়, তাহলে এটা কত হবে? 30। তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে গেল 30 ডিগ্রি। দেখো এইটা 90, এটা একটা ত্রিভুজ, তো এইটা যদি 90 হয়, তাহলে এইটা আর এইটা মিলে 90, কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180। যাকে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180, তার মধ্যে একটা 90 আর একটা 30। তাহলে বাকি যেটা পড়ে থাকলো সেটা কত হবে? 60 ডিগ্রি হবে। তার মানে আলফার মান 60। ব্যাস এখানে বসিয়ে দিবে, আলফার মান 60 বসাবে, এখানে আলফার মান 60 বসাবে, পির মানটা 10 একক বসাবে, দিলে সমীকরণ বেরিয়ে যাবে। sin 60 মান জানো, cos 60 মান জানো, বসিয়ে সিম্পলিফাই করবে, দিলে আমাদের সমীকরণটা বেরিয়ে যাবে। এরপরে 14 দাগে যেটা বলেছে যে 4,-6 বিন্দুগামী এবং অক্ষ দুটির উপর ছেদিতাংশের মান পরস্পর সমান ও একই চিহ্নযুক্ত হলে সমীকরণ কি হবে? আর পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হলে কি হবে? তো দেখো x অক্ষ এটা y অক্ষ, এই হচ্ছে ছেদিতাংশ। আমাকে বলেছে যদি 1 নম্বরে বলেছে পরস্পর সমান ও একই চিহ্নযুক্ত, মানে এই ছেদিতাংশটা এটাও a আর এটাও a, এটা যদি হয় তখন কি হবে? আর একটা বলেছে পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। ধরো এইটা যদি হয়, তাহলে এটা হচ্ছে -a আর এটা হচ্ছে a। এর বেলাতে কি হবে, এর বেলাতে কি হবে? কিন্তু দুটোর বেলাতেই আমাকে একটা কথা বলা আছে যে এই যে সরলরেখাগুলো, এই সরলরেখাগুলো কোন বিন্দুগামী না, 4,-6 বিন্দুগামী। ব্যাস তাহলে মনে করি প্রথম ক্ষেত্রে অঙ্কটা দেখো, x/a প্লাস y/a, কারণ বলেছে ছেদিতাংশ দুটো সমান এবং একই চিহ্নযুক্ত। এটা এও হতে পারে, আবার -aও হতে পারে, সেম চিহ্নযুক্ত যদি হয়। তোমরা দরকার হলে -a দিয়েও আরেকবার দেখে নেবে। এইবারে এই বিন্দুটা, এই সরলরেখাটা কোন বিন্দুগামী না, -4,6 বিন্দুগামী। -4,-6 বিন্দুগামী।
4, -6 বিন্দুগামী। আচ্ছা দেখো, যদি 4, -6 বিন্দুগামী হয় তাহলে এইটা একে স্যাটিসফাই করবে, এই সরলরেখাটা একে স্যাটিসফাই করবে। x এর জায়গায় 4, y এর জায়গায় -6 বসাবো, সমাধান করলে এর মান পেয়ে যাবো। এবারে আরেকবার ধরতে পারো, এটা সমান একই চিহ্নযুক্ত বলেছে, তার মানে এই দুটোকে মাইনাস ধরে দেখতে পারো যে সমীকরণটা একই বেরোয় না আলাদা বেরোয়। যদি আলাদা বেরোয় তাহলে দুটো অ্যান্সার হবে। 2 নম্বর সমীকরণ, 2 নম্বর কোশ্চেন বলেছে যদি আলাদা চিহ্নযুক্ত হয়, x/-a বা x/a লিখে দাও আর y/-a লিখে দাও, এটা ইকুয়াল টু 1। মানটা একই কিন্তু আলাদা চিহ্নযুক্ত। এটাও যদি এই বিন্দুগামী হয় ঠিক সেম ভাবে এটা এখানে পুট করে দেবে, দিলে আমরা পুট করে দিলে সমাধান করে এর মান পেয়ে যাবে। তো দিলে তোমরা সমীকরণ পেয়ে যাচ্ছ। তো এই পর্যন্ত হলো। এই 2 মার্কসগুলো কমপ্লিট করার পরে তোমরা 4 মার্কস এবং 5 মার্কস অঙ্কগুলো করতে গেলে যে আইডিয়া নলেজ দরকার হবে সেগুলো আশা করি তোমাদের কাছে যথেষ্ট জমা হয়ে গেছে। তোমরা যে নলেজটা পেয়েছো, যেটুকু এই চ্যাপ্টারের সম্পর্কে জেনেছো তার উপর বেস করে এবং উদাহরণের অঙ্কগুলো যে করেছো সেইগুলোর উপর বেস করে তোমরা 4 মার্কস আর 5 মার্কসের অঙ্কগুলো অনেক পেরে যাবে। তোমরা এই সপ্তাহে তোমরা দেখো কোনগুলো পারছো আর কোনগুলো পারছো না। 4 মার্কস আর 5 মার্কসের যে অঙ্কগুলো লাস্ট তোমরা পারবে না সেইগুলো নিয়ে আমি ডাউট ক্লিয়ারিং আরেকটা ভিডিও তোমাদের দেবো, সেই ক্লাসে তোমরা জেনে যাবে। তো যে অঙ্কগুলো তোমরা পারবে না, যারা আমার ব্যাচে ক্লাস 11-এর ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছো তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবে। যে সকল স্টুডেন্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা নেই তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের এই প্রবলেমগুলো সলভ করে আরেকটা ভিডিও বানিয়ে নেক্সট ভিডিওতে তোমাদের সামনে আসছি। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থেকো আর পড়াশোনার দিকে মন দাও।